একটা সময় আমি ধরেই নিয়েছিলাম যে আমি হয়তো মরে যাব, কিন্তু এই স্বৈরাচারের পতন দেখে যেতে পারবো না। দেশে তো একের পর এক অত্যাচার তো আছেই। তখন আমি ভেবেছিলাম যে এই দেশে আর থাকবোই না। আমাকে যখন ডাকা হলো তখন বলা হচ্ছে আসামি নাজমুন মুনিরা ন্যান্সি হাজির। তো আমি রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, সন্ত্রাসী, এখন আমি আসামি। আপনি আমাকে অবলীলায় বলে দিচ্ছেন স্বাধীনতার বিপক্ষ শক্তি, একে ঠেকাও, ওকে মানে দমাও। কেন? আমি কি আমি কি সন্ত্রাসী? আপনি আমাকে ঠেকাও বলে লাঠি সোটা নিয়ে চলে আসছেন। ওরা চলে এসেছে যে একদম বিএনপি করা লোক, চিনাস আমাদেরকে একদম সোজা করে ফেলবো, মেরে ফেলবো, হ্যান করে ফেলবো, জেলের ভাত খাওয়ায় ছাড়বো। এরকম হুমকি একটা মানুষ কতদিন নেবে? আপনি নেবেন? অনেক পুলিশ 15-20 জনের মতো এরকম গিয়েছে এবং গিয়ে আমার ভাইকে তুলে নিয়ে আসবে। প্রিয় দর্শক, আজকে আনন্দ আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাসনাত জুবায়ের। আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য এমন একজন মানুষ আছেন যার গান ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। আমার সাথে আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ন্যান্সি আপু, কেমন আছেন? খুব ভালো আছে জুবায়ের, এবং ওই যে বিশেষণ শুনলাম নিজের সম্পর্কে, না আসলে খুব ভালো লাগলো। আপনার গান আসলে আমরা বিশেষ করে আমি যখন খুব ছোট ছিলাম, আমার মনে আছে আমি স্কুলে পড়ি, তখন হচ্ছে আপনার গান, হাবিব ভাইয়ের গান, এই গানগুলো শুনে আমাদের গান শোনার মানে স্বাদটা চেঞ্জ হয়ে গিয়েছিল। আমরা এই গানগুলো শুনে বড় হয়েছে, আমাদের শৈশব কেটেছে এই গানগুলো শুনে। খুব আমার মনে হয় যে এটা আমার, ধরেন এটা একটা অনেক বড় প্রাপ্তি যে আপনাদের শৈশবের সময় জুড়ে কোনো একটা সময় আমি ছিলাম। থ্যাংক ইউ আপু, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমে আপনাকে স্বাগত জানাই, যেহেতু আমি মিস করে ফেলেছিলাম। অভিনন্দন স্বাধীন দেশে। স্বাধীন দেশে অভিনন্দন। আচ্ছা, আমি এই প্রসঙ্গটা একটু জানতে চাই। আজকে আমরা আমাদের অনুষ্ঠানটা একটু সাজিয়েছি ভিন্নভাবে। আমরা আজকে গান কিংবা হচ্ছে বিনোদন জগৎ, ছবির জগৎ, এই বিষয়টা নিয়ে কথা বলবো না। আজকে একটু অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে গত কয়েকদিন আগে হচ্ছে দেশে একটি অভ্যুত্থান হলো এবং সেখানে দেশ নতুনভাবে স্বাধীন হলো। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি একটা সময় আমি ধরেই নিয়েছিলাম যে আমি হয়তো মরে যাব, কিন্তু এই স্বৈরাচারের পতন দেখে যেতে পারবো না। এবং হতাশা কাকে বলে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং আমি বেঁচে থাকতে যে এটা দেখতে পেরেছি, এই যে আনন্দ, এই আনন্দ, আমি শুধু দুদিন শুধু হেসেছি, শুধুই হেসেছি, মন খুলে হেসেছি। মানে আমার মনে হচ্ছে বিগত 10 বছরে আমি যত কেঁদেছি, ওই মানে ওর বিপরীতে আমার যে আনন্দটা হয়েছে, সেই আনন্দটা আমি কোনোভাবে বোঝাতে পারবো না। আমার এমন অবস্থা হয়েছিল, এখন তো আমরা স্বাধীন, যে কোনো কথা তো এখন আমরা বলতেই পারি। আমি গত বছর নভেম্বরে না অক্টোবরে, রাইট, অক্টোবরে আমি আমেরিকায় যাই প্রথমবারের মতো। তো আপনি দেখেন আমার 18 বছরের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার আমি গিয়েছি আমেরিকায়। এটা একটু অদ্ভুত না? তো যাই হোক, ওখানে যাবার পরে এর কোনো স্পেসিফিক কোনো কারণ ছিল যে আপনাকে কোনো কারণে বাধাগ্রস্ত করা হয়েছিল? না, প্রোগ্রাম হয় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হয় না, বাতিল হয়ে যায়। এবং প্রত্যেকটা জায়গাতেই তো ওরকম একটা দলীয় ব্যাপার থাকে। তো দেশের বাইরেও কিন্তু আমরা, ধরেন কথার কথা টেক্সাসে বসে আছে, টেক্সাস আওয়ামী লীগ এই হয়তো অন্য আরেকজন একটা উদ্যোগ নিল, না এটা তো একদম আমার তো ট্যাগ দেয়া বিএনপির, অথচ আমি কিন্তু কোনো পদে নেই। কিন্তু হ্যাঁ কোনো রাজনৈতিক দলের, মানে বিএনপির নাম ধরে বলছি, আমি কিন্তু কোনো পদে নেই বা পদের প্রত্যাশীও আমি না। কিন্তু ওই যে আমার আম্মা জাসাসের সাথে যুক্ত ছিলেন, উনি কিন্তু আমৃত্যু জাসাসের সহসভাপতি ছিলেন নেত্রকোনা জেলায়। এবং আমরাও ওই মতাদর্শের কারণে এবং সেটা জানানোর অপরাধে, তো এরকম মানে আমি এক ধরনের না, একদম প্রকাশ্য ব্ল্যাকলিস্টে যেটা থাকে, হ্যাঁ, আর নিপীড়ন তো আছেই। তো যেটা বলছিলাম, আমেরিকায় গিয়েছি, আমেরিকায় গিয়ে তারপর তো দেশে তো একের পর এক অত্যাচার তো আছেই। তখন আমি ভেবেছিলাম যে এই দেশে আর থাকবোই না, কারণ এই স্বৈরাচারের পতনও হবে না,
এবং কোনোদিন আসলে আর কোনোদিন এই দেশে কথা বলতে পারবো না, মানে কথাটাও বলতে পারি না। যদি নিঃশ্বাসটুকু কেড়ে নেওয়া যেত, এরা নিঃশ্বাসটুকুও কেড়ে নিত। তখন মনে হচ্ছে যে চলে যাব এই দেশ থেকে। এবং আমি ভার্জিনিয়াতে একজন অ্যাটর্নির সাথে দেখা করেছি, কথা বলেছি, এবং আর্টিস্ট হিসাবে আমরা কিভাবে ওখানে যেতে পারি, অ্যাপ্লাই কিভাবে করতে পারি, কি খরচ হবে, সমস্ত কথা বলে আমি কিন্তু একটা ওই যে বলে না সাইনিং মানি, সেটাও দিয়ে এসেছি যে ঠিক আছে থাকবো না এই দেশে। এই দেশটা যেহেতু কারোর একার হয়ে গেছে বা নির্দিষ্ট একটা দলের কিছু মানুষের হয়ে গেছে, এই দেশটা আমাদের না। এবং আমরা কেউ ওই ধরেন একটা সরকার বিরোধীও বলবো না, ধরেন একটা সমালোচনাই করলাম, একটা আলোচনা নেবার মতো এদের ক্ষমতা ছিল না। না, মানে একটা আলোচনা করা যায় না, আপনি কিছুই বলতে পারবেন না, তখনই বলে ফেলবে স্বাধীনতার বিপক্ষ শক্তি। এবং আমার খুব অবাক লাগতো যে আমার জন্ম হয়েছে যখন 1988 সালে ডিসেম্বর মাসে আমার জন্ম, তখন তো আমরা বাংলাদেশে, এটা তো বাংলাদেশই ছিল, তখন তো কোনো পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, কোনো কিছুই ছিল না। তখন রাজাকার হওয়ার তো কোনো সুযোগ ছিল না। হ্যাঁ, তো আপনি স্বাধীনতার বিপক্ষ শক্তি আমাকে কি করে বলছেন? আমার যদি এমন হতো যে হ্যাঁ আমি কোনো একটা আমাকে মানে চুজ করতে দেওয়া হয়েছে যে হ্যাঁ তুমি কোনটা চাও, পূর্ব পাকিস্তান চাও অথবা পশ্চিম পাকিস্তান চাও, অথবা এই দেশটাকে পাকিস্তানের বলয় থেকে মুক্ত করে কি বাংলাদেশ চাও কিনা, আমি তো এরকম দেখিনি, আমি তো ওখানে বড় হইনি। আপনি আমাকে অবলীলায় বলে দিচ্ছেন স্বাধীনতার বিপক্ষ শক্তি, একে ঠেকাও, ওকে মানে দমাও। কেন? আমি কি আমি কি সন্ত্রাসী? আপনি আমাকে ঠেকাও বলে লাঠি সোটা নিয়ে চলে আসছেন, এমনও হয়েছে। আচ্ছা, আমি ওই অ্যাটর্নির কাছে ওই পূর্বের গল্পে যাই, অনেক কথা জমাতো, আমি মানে কোনটা দিয়ে শুরু করবো কোথায় শেষ করবো খুঁজে পাচ্ছি না। তো ওখান থেকে আবেদন করে দেশে আসার পর 1.5 মাস আমি বেশ কিছু পেপারসও যে যা দিতে হয় ওদেরকে দিয়েছি, এবং 30% আর 40% পর্যন্ত প্রোগ্রেস হয়েছিল আমার ফাইলের। তারপর একদিন আমার মনে আছে আমি খুব কাঁদলাম যে এই দেশ ছেড়ে চলে যাব, মানে আসলেই আমি চলে যাব, এখান থেকে চলে যাব। আমার মনে হচ্ছিল, থাকে না যে আপনাকে কেউ যদি তাড়িয়ে দেয়, আমি তো স্বেচ্ছায় যাচ্ছি না, আমাকে কেউ তাড়িয়ে দিচ্ছে, যাওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। হ্যাঁ, বাধ্য করা হচ্ছে, যে আমাকে এখানে টিকতে দিচ্ছে না। আমি খুব কান্নাকাটির পর আমি না এটা ভাবতেই পারছিলাম না যে আমি এখান থেকে চলে যাব। এবং তখন আমি সিদ্ধান্ত নিলাম যে বাঁচি মরি যাই হোক এখানেই থাকবো, আমি শেষ পর্যন্ত দেখব, একদম শেষ পর্যন্ত দেখব, যাই হয় আমার, ঠিক আছে দরকার নেই। অনেকেই বললো খুব ভুল করছো ন্যান্সি, খুব ভুল করছো, এবং যে আমি অর্থ সেখানে যতটুকু দিয়ে এসেছিলাম সেগুলো তো আর কোনো কিছুই ফেরত পাইনি। আমি ভাবলাম সব চলে যাক, কিন্তু যাব না আমি এখান থেকে, এটা। এবং তখন আমি বললাম যে কারো বাবার দেশ না, এটা আমার দেশ, আমি যাব না। তো দূর শুনেছি যে আপনার বাড়িতেও ভাঙচুর হয়েছিল, হ্যাঁ, সেই গল্পটা একটু জানতে চাই। আমার নেত্রকোনায় আমার মায়ের কাছ থেকে পাওয়া সম্পত্তি, ওখানে আমার জীবদ্দশাতে আমি একটা বাড়ি করেছিলাম। তো সেই বাড়িটার এক এক করে ধরেন স্থানীয় যারা লীগের আছেন, তো 2013 সালের শেষে আমি একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে আমার বাড়িতে ওই রাতে পুলিশ চলে গেল। আর মানে এটা আগে বলে মানে নিতে হচ্ছে আর কি, যাই হোক। তো আমার ছোট ভাইটা তখন, ওর সামনে এসএসসি পরীক্ষা, এবং বাসায় ও একা নেত্রকোনায়। তো এরকম গাড়ি ভর্তি করে পুলিশ গেল এবং বলল যে এই বাড়িতে জামাত শিবিরের তাদের কাছে গোপন সূত্রের খবর আছে, এই বাসায় জামাত শিবিরের মিটিং হয়। টোটাল একটা মিথ্যা ট্যাগ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে আপনি কাউকে অ্যাটাক করতে চাইলে শুধু বিএনপি বলে তো হচ্ছে না, এখন বিএনপি করতে পারে, তখন আরও সহজ কি আপনাকে একটা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা। জামাত শিবির ট্যাগলাইন দিয়ে দিল, শিবির মানে রক কেটে দিচ্ছে, এই করে দিচ্ছে, সেই করে দিচ্ছে, এরকম একটা বোঝালো আর কি। কিন্তু ওই স্ট্যাটাসের পর কিন্তু এটাও কিন্তু একটা দেশের রাজনৈতিক দল, সেই দলটা এখন রাজনৈতিক দল, এখন ওই রাজনৈতিক দলটাকে নিয়ে মানে আপনাকে
আক্রমণ করাটা সহজ, তো মানে যেটা দিয়ে আপনাকে আটকানো সহজ, যেটা বলা সহজ সেটাই তো বলবে। এখন এটা রাজনৈতিক দল সে কতটুকু গ্রহণযোগ্যতা মানুষের কাছে আছে না আছে সেই তর্কে আমরা এখন নাই যাই, মানে আমার সাথে যেটা হচ্ছে সেটা বলি। তো আমি বলেছি এখানে জামাত শিবিরের মিটিং মিছিল হয়, গোপন বৈঠক হয় এবং এখানে সরকার বিরোধী অনেক কাজকর্ম হয়। এটা এটা আমার বাড়িতে, আমার আশ্রয় এবং আমার প্রশ্রয়ে। তো আমার নেত্রকোনা বাড়িতে তখন আমার যে বাসাটা আম্মার কাছ থেকে পাওয়া জায়গায় যেখানে আমি বাসাটা করেছি ওটা তালাবদ্ধই থাকতো, কারণ তখন 2012 সালে আম্মা মারা গেছেন। এটা 13 সালের কথা, 13 সালের শেষের কথা। তো ওর অনেক পুলিশ 15-20 জনের মতো এরকম গিয়েছে এবং গিয়ে আমার ভাইকে তুলে নিয়ে আসবে, আমার ছোট ভাইকে। আপনি ভাবেন ওই ছেলেটার মানসিক অবস্থাটা চিন্তা করেন, একটা 15 বছর বয়সী ছেলে, সে দেখছে যে 2 দিন আগেও যে সকল পুলিশ বাহিনী হয়তো আমরা যে কোনো প্রয়োজনে যে কোনো দরকারে একটা সাহায্য চাইলে তারা সাহায্য করেছেন তারা, এবং তার বোন যেহেতু একজন কণ্ঠশিল্পী, বাংলাদেশের কম বেশি পরিচিত একটা মুখ, তো যে সম্মানটা পেত তার বোন, আজকে বাড়িতে অনেকগুলো পুলিশ এসে তার ভাইটাকে তুলে নিয়ে যেতে চলে এসেছে। যে ও যেহেতু বোনকে পাওয়া যাচ্ছে না, ওরা জানে আমি এখানে থাকি না, পাওয়া যাচ্ছে না, ওকে নিয়ে যাবে। ও আমাকে ফোন করলো, সানি আমাকে ফোন করলো, আপু এই অবস্থা। আমি ফোনে কথা বলবার পর আমি বললাম যে আপনারা কোথা থেকে জানেন এখানে এটা হচ্ছে? এই বাড়িটা তো তালাবদ্ধ থাকে, এখানে তো কেউ থাকে না। না না, আমাদের কাছে গোপন সূত্রে খবর আছে। গোপন সূত্রটা কি আমাকে তো বলতে হবে, এত গোপনে তো সব হবে না, ওদেরকে কিছু হলে ওদের কাছে গোপন সূত্রে খবর থাকে, তো গোপন সূত্রটা তারা বলবে না। তখন আমি বললাম আমার ভাইকে, এবং আমি তখন বুঝতে পারছি যে ছেলেটাকে তুলে নিয়ে গিয়েই কোনো কিছু একটা, এটা তো আরেকটা একটা জিনিস, সে পাশে কিছু ড্রাগস রেখে দিবে বা কোনো একটা অস্ত্র রেখে দিবে, বলবে এই সহ ওনাকে ধরা হয়েছে। আমি তখন বললাম যে আপনাদেরকে বাসায় ঢুকতে হলে বাড়িটা ভেঙে ঢুকতে হবে, তালাটা ভেঙে ঢুকতে হবে, এবং আজকে আপনারা তালাটা ভেঙে ঢুকবেন, কালকে আমি সুন্দর একটা প্রেস কনফারেন্স করব যে আমাকে এই হয়রানিটা আপনারা করছেন, বা কোনো অথেন্টিক সোর্সটা কি সেটা আমাকে বলতে হবে, অথবা নইলে আমি চাবি দিবই না। আমার ভাইকে তুলে নিয়ে যাবেন, তুলে নিয়ে যান। তখনও হচ্ছে কি, তখনও 2013 সালের শেষের দিকে, তখনও গণমাধ্যমের কণ্ঠস্বর, মানে শেষের দিকে আমরা সরকারের যে অবস্থান দেখেছি যে একদম কণ্ঠস্বর বন্ধ হয়ে গেছে, তখনও বন্ধ ছিল না, তখনও কিছু মানুষ বলতে পারত। তো তারা তখন আমার ওই ধমকটাকে আমি ধমকের সাথেই বলেছি, এবং সেটাকে তারা একটু আমলে নিয়ে চলে গেছে। চলে যাবার পরপরই তার 2 দিনের মধ্যে আমি জরুরি, সেটা এখনও ইউটিউবে খুঁজলে হয়তো পাওয়া যাবে বা ঘাটলে পাওয়া যাবে ইনফরমেশন, আমি প্রেস কনফারেন্স করলাম। এবং সেই প্রেস কনফারেন্সে আমি কিন্তু বলিনি যে যারা বিএনপি সমর্থন করেন তারা আসেন, যারা আওয়ামী লীগ সমর্থন করেন প্লিজ আমার পাশে দাঁড়াবেন না। আমি কিন্তু সবাইকেই বলেছি যে আমি এরকম একটা আক্রমণের, সরকারের রোষানলের শিকার, যারা যারা আমার পাশে আসতে চান আসেন। তো কিছু মানুষ মানে ধরেই নিল যে হ্যাঁ ও সরকার বিরোধী, তাহলে ও আমাদের এখান থেকে বয়কট। তারা আসেনি, বিএনপি সমর্থনকারী, তারা মনে করেছে পাশে দাঁড়ানো দরকার, তারা দাঁড়িয়েছে। তখন থেকে আরও হয়ে গেল যে এই যে বিএনপির লোকদেরকে নিয়ে প্রেস কনফারেন্স করলেন ন্যান্সি। আচ্ছা, তারপর আমি শুনলাম যে আমার প্রেস কনফারেন্স করে তো রাতের বেলা ম্যাডামের সাথেও আমার দেখা হলো, এবং এটি কি স্বাভাবিক না? দেখা হওয়াটা তো খুবই স্বাভাবিক বিএনপি চেয়ারপারসনের সাথে। আপনি যদি শেখ হাসিনা ওনার সাথে অন্যায় না হয়, যদি সেইটা আপনার খুব ওনার গুণকীর্তন করলে, ওনার পা ছুঁয়ে সালাম করলে আপনি আশীর্বাদ প্রাপ্ত হয়ে যান, হ্যাঁ সংসদে আসন পেয়ে যান, হ্যাঁ, আর সেখানে আমরা যদি মানে কাউকে আমাদের নেত্রী হিসাবে ভাবি এবং ওনার সাথে সাক্ষাৎ করি, সেটা আপনাদের সহ্য হয় না কেন? মানে কেন? তারপর যেটা হয়েছে যে প্রায় 1 মাস নেত্রকোনায় আমার বাড়ির সামনে
আমি তখন নেত্রকোনায় চলে গেলাম, গান টান সব ফেলে রেখে। আর গান করব কি, কোথা থেকে কি করব, মানে ব্যাপারটা এমন হয়ে গেল যে যে কোনো সময় আমাকে তুলে নিয়ে যাবে অথবা আমার ভাইকে তুলে নিয়ে যাবে। তখন আমি প্রায় 1 মাস আমি নেত্রকোনাতেই ছিলাম, এবং সেখানে থেকে প্রতিদিন কি হতো জুবায়ের, একটা পুলিশ ভ্যান আসতো, এসে আমার বাসার আমার নেত্রকোনায় আমার বাড়ি যারা যারা চেনেন তারা জানেন, বাড়িটা এমন অর্ধেক বাউন্ডারি এবং অর্ধেক হচ্ছে গ্রিল দেয়া, তো দেখা যায় ওপাশে কি হচ্ছে দেখা যায়। তো আমার গেটটা একটু পার হয়ে, আমাদের 3 ভাই বোনেরই তো ওখানে জায়গা, অংশের ওই গেটের পাশে অথবা ছোট ভাইয়ের অংশের গেটের পাশে, মানে একটু আকপিচ করে গাড়িটা দাঁড়াবে, কয়েকজন ওনারা পদবি তো আমি জানি না, আমি ধরে নিচ্ছি কনস্টেবল বা এএসআই বা এসআই এরকম নামেন, একটু পাইচারি করেন চারপাশে। আমিও আমার ছাদে, এখন হাসি পাচ্ছে জানেন, কিন্তু তখন যে কি বিভৎস একটা সময় গেছে। আমি আমার ছাদে পাইচারি করছি এবং ওনারাও পাইচারি করছেন। বিষয়টা হচ্ছে যে ওনারাও ভাব দেখাচ্ছেন যে যে কোনো সময় কিন্তু ধরে নিয়ে যাব, আর আমি ওরকম আচ্ছা ঠিক আছে কখন ধরবে, আচ্ছা দেখি, ঠিক আছে দেখি, অনেকটা নির্লিপ্ত টাইপের। হ্যাঁ না আমার তো আর কিছু করার নাই, আমার তো কাউকে কিছু বলবার নাই। পুলিশ প্রশাসন যদি এরকম চলে আসে বাড়ির সামনে পর্যন্ত অকারণে একটা স্ট্যাটাসের কারণে, হ্যাঁ এটা একটা ভীতির কারণ। হ্যাঁ, এবং আপনি বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করবার কারণে, ম্যাডামের সাথে দেখা, আমি এখন কি ধরবো, অর্থটা কি ধরবো? হঠাৎ করে আমি একটা জঙ্গি, হঠাৎ করে কণ্ঠশিল্পী থেকে আমার নামের আগে জঙ্গি, সন্ত্রাসী, দেশদ্রোহী, অনেকগুলো টাইটেল, এরকম একটা মাস আপনি কি মনে করেন স্বাভাবিক? কোনো সুস্থ মানুষের পক্ষে নেওয়া সম্ভব? একদম না। আমি মানে প্রতিদিনই মনে হতো যে একটা আশপাশের লোকজন তারাও যে কখন নিয়ে যায়, আজকে নিবে নাকি কালকে নেবে, এবং কেন নিবে জানি না, তো অপরাধ কি আমার জানি না। তারপর যেটা হলো এক এক করে আমার যত প্রোগ্রাম, আমাদের যে শো যেগুলো হয় ঠিক হয়, সেটা কিন্তু এমন না যে আজকে ঠিক হচ্ছে কালকে প্রোগ্রাম হবে, তা কিন্তু না। এক মাস প্রসঙ্গটা আমি একটু জানতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে যে আমি শুনেছি যে এরকম যে আপনার অনেকগুলো শো ক্যান্সেল করা হয়েছে, যে আপনি শুধুমাত্র না হচ্ছে আচ্ছা। এবং এই ব্যাপারটার জন্য মানে শুধুমাত্র এই রাজনৈতিক ট্যাগের কারণে হচ্ছে যে আপনার মানে সঙ্গীত ক্যারিয়ারে আসলে কতটুকু ইফেক্ট ফেলেছে? একদম শেষ, একদম। মানে ধরেন আপনি লেখালেখি করেন, আপনাকে লিখতে দিচ্ছে না, আপনি কি আসলে তাহলে বেঁচে আছেন? মরে গেছেন। তো যে মানুষের ছবি আঁকে সে ছবি আঁকতে পারছে না। আমাদের যিনি যে ক্যামেরার পেছনে আছেন উনি যে কাজটা করেন সে কাজটা ওনাকে করতে দেওয়া হচ্ছে না। তো আয়ের কথা তো বাদই দিলাম, যে আয়টা তো শূন্যই, আপনি তো ওখানেই শেষ। আচ্ছা, তারপর আবার যেটা শুরু হলো, আমাদের শোগুলোতে হয় ধরেন 1 মাস 1.5 মাস আগে কনফার্ম করা হয়, যেখানে যা যা কনফার্ম ছিল সবগুলো এক এক করে ক্যান্সেল হয়ে যেতে থাকলো, বাতিল। এমন হয়েছে যে চিটাগংয়ে ওখানে নেভির হেডকোয়ার্টার আছে না, নেভাল বা নেভি হেডকোয়ার্টার বলে, ওদের একটা প্রোগ্রাম, আমি আমার মিউজিশিয়ান সহ মাঝপথ থেকে ঘুরে এসেছি, যে ঢুকতেই পারবো না। আচ্ছা, মুন্সিগঞ্জে এমন হয়েছে যে একটা স্টেজের মধ্যে আমি উঠলে ছেলেপেলে কিছু লাঠিসোঁটা নিয়ে মানে মারবে যদি আমাকে স্টেজে তোলা হয়, এবং যারা নিয়েছে তাদেরকেও দেখা হবে। টাঙ্গাইলে এমন হয়েছে যে টাঙ্গাইলের মাটিতে আমি পা দিতে পারবো না। আমি জানি না এলাকার নাম ধরে বলা ঠিক হচ্ছে কিনা। তারপর আবার আমাদের কলিগদের মধ্যে অনেকে আবার একটু স্বপ্রণোদিত হয়ে, ধরেন আপনি চাইলেন যে ন্যান্সির সাথে আমি একটা গান গাইবো, ও এসে বলছে ওর সাথে কেন গান গাইবো, ও তো বিএনপি করে, ওর সাথে তো গান তো করার দরকার নেই। আচ্ছা, তারপর কি হলো, চলচ্চিত্রের গান থেকে দেখলাম যে ওখানেও তো একটা সিন্ডিকেট আছে, চলচ্চিত্রের গান থেকে কেন নিষিদ্ধ, পরিচালকরা কেন ডাকেন না, কারণ আমাকে দিয়ে গান গাওয়ালে সেই গানটা তো ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য জমা দেওয়া যাবে না। এখন আপনি আমাকে বলেন, একটা চলচ্চিত্রে গান হয় ধরেন 5টা গান, 5টা গানের 5টাই কি মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য জমা দেওয়া হয়? কিন্তু আমার কথা হচ্ছে যে কেন জমা দেওয়া যাবে না? আপনি যদি সিঙ্গার, না আমার নামের জন্য দেওয়া যাবে না। আচ্ছা,
আরেকটা হচ্ছে 5টা গানে কি আসলে ওই জন্য যায়? নিশ্চয়ই না। তাহলে আমার গানটা নিয়ে তোমাকে জমা দিতেই হবে কেন? আরেকটা হচ্ছে যে আমি যদি গান গাইতে না জানতাম ডাকবেন না, কিন্তু আপনি আমাকে নির্দিষ্ট একটা দলের প্রতিনিধি হিসেবে, শত্রুপক্ষ হিসেবে দাঁড় করিয়ে আমাকে গাইতে দিচ্ছেন না। এত বড় অন্যায় দিনের পর দিন করছেন। এবং একটা শিল্পীর জন্য এটা মানে একেবারেই অন্যায়। আচ্ছা, আর আমার বাড়িটা যেভাবে ভাঙলো সেটা বলি, ওই আস্তে আস্তে এক এক করে দেখলাম হঠাৎ করে বাসার গ্লাস, থাই গ্লাস যেটা, ভেঙে দিয়ে আসলো। তারপর সামনে একটা ফোয়ারার মতো ছিল, সেটা তুলে নিয়ে চলে গেল। মোটরটা নাই করে দিল, বাউন্ডারি ভেঙে ফেললো, এবং পুরো বাউন্ডারির যত গ্রিল ছিল খুলে নিয়ে চলে গেল। আশপাশের লোকজনকে জিজ্ঞেস করে বললে আমরা জানি না, কারণ ভয়ে তো কেউ বলবে না, জানে না কিভাবে আপনার চোখের সামনে থেকে। এখান থেকে এটা কি একটা টব, যে আমি এখান থেকে একটা টব নিয়ে গেছে, কখন কোন ফাঁকে গেছে আমি জানি না, একটা টব নিলেও তো চোখে পড়ে। একটু ইন্টারফেয়ার করছি, এটা হচ্ছে যে মানে রিসেন্ট সময় যে লুটপাটের ঘটনা আমরা শুনছি, এটার প্র্যাকটিস তো তাহলে অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে। লুটপাটটা তো শেখানো হয়েছে যে লুটপাটের কিভাবে করতে হয়, যদিও আমি লুটপাটের পক্ষে না, কিন্তু আজকে যারা আহাজারি করছেন, মাতম করছেন, একটু নিজেকে প্রশ্ন করেন তো আপনারা কার কার কি কি ক্ষতি করেছেন। মানে কেন আপনার বাড়িতেই কেন মানে আঘাতটা দেওয়া হচ্ছে, আপনি তাহলে কাকে কাকে কিভাবে কিভাবে আঘাত করেছেন। দেখা গেছে যে যখন 14 সালে আমার এইসব একের পর এক অনুষ্ঠান ক্যান্সেল হয়ে যেতে থাকলো। শুধু অনুষ্ঠান ক্যান্সেল হওয়াটাও ব্যাপার না, অসম্মান আমি দেখলাম চারপাশ থেকে, অসম্মান। এবং আমি যে এতদিনে যেসব কলিগ আমার ছিল, আমার মনে হলো যে এদের কাউকে আমি চিনতে পারছি না। মানে যাদেরকে আমি মনে করতাম, থাকে না একটা পরিবার, যে একটা পরিবার মানে কি, পরিবার আগলে রাখে। আপনার যত বিপদ আপদ হোক আপনি বিশ্বাস করবেন আপনার বাবা মা, আপনার সন্তান, ভাই বোন, স্বামী, মানে পরিবার বা আত্মীয় স্বজন, ওরা আপনাকে সবসময় আগলে রাখবে। আমি দেখলাম কেউ আমাকে চিনছে না। হ্যাঁ, মনে হচ্ছে হঠাৎ করে এরা আমাকে মানে দেখেও দেখে না, বুঝেও বুঝে না, চিনেও চিনে না, এরকম। আর খুব স্বাভাবিকভাবেই যে এই সমস্যাগুলোর একটা প্রভাব তো আমার সংসার জীবনেও এসেছে। খুবই স্বাভাবিক না যে আমার সংসার জীবনেও তো এটা একটা বাজে রকম প্রভাব পড়েছে। তারপর আবার দেখেন যে কি হলো, আমি দিনের পর দিন একটা মানুষ ঘুমাতে পারছে না, সে পুলিশি হয়রানির শিকার হচ্ছে, তার অনুষ্ঠান বাতিল হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সব হচ্ছে এবং সে যত ধরনের বুলির শিকার সে হচ্ছে। আচ্ছা, সেই অবস্থায় কি হলো, আমি তখন করেছিলাম, এইটা তখন খুব চাউর হয়েছে চারপাশে, যে আত্মহত্যা করতে চেয়েছেন ন্যান্সি। হ্যাঁ, তো তখন যেটা হয়েছে, আমি এটা আমি সাফাই দেওয়া বন্ধ করে দিয়েছিলাম বহু বছর পর। আজকে আবার বলছি যে আমার ডায়াবেটিক ছিল, আমার ওই একটা ঘুমের ওষুধও না, এটাকে কি বলে, রিল্যাক্সেশনের কোনো একটা ট্যাবলেট, নামটাও এখন আমার মনে নেই। তো ওইটা আমি 5-6টা মনে হয় খেয়েছিলাম, যে দিনের পর দিন ঘুমাতে পারছি না। আচ্ছা, আত্মহত্যা করার জন্য যত দুর্বল মনের হতে হয়, আমি অত দুর্বল না, আমি কখনোই দুর্বল না, আমি বিশ্বাস করি আমি দুর্বল না। তো সেটা খাওয়ার পর আমি আসলে ঘুমাতে চাচ্ছিলাম। হয় কি, আপনি খুব উত্তেজিত আপনার মস্তিষ্ক, আপনি দেখবেন যে রিল্যাক্সেশন, ডাক্তারের প্রেসক্রাইব করা রিল্যাক্সেশনের ওষুধটা খেলেও আপনি দেখবেন যে আপনার ঘুম, মস্তিষ্ক যদি উত্তেজিত থাকে তখন কিন্তু হবে না। তো আমি 5টা-6টা খেয়েছি, অস্বীকার করছি না, এবং সেটা কোনোভাবে আত্মহত্যা করার জন্য না। ক্লিয়ার? আমার কোলের বাচ্চা আছে, আমি মানে কোন দুঃখে আমি আত্মহত্যা করব, কার জন্য? আপনি বললে আপনার জন্য আমি আত্মহত্যা করব? আমার জীবন কি এত সস্তা? আচ্ছা, তারপর যেটা হয়েছে, আমার ছোট ভাই সানি ও করলো কি, যে কি ব্যাপার, মানে আমাকে ডাকছিল বোধহয় এরকম কিছু একটা, আমি একটু, এবং আপনি তখনকার ভিডিও দেখলে দেখবেন যে আমি একটু জড়ানো, মানে চোখ খুলছি আবার বন্ধ করছি, এরকম একটা অবস্থা। তো ও ভাবলো যে কি ব্যাপার, ও ভয় পেয়ে গেল, যে স্বাভাবিক, ও ভাবলো যে আপুর উপর দিয়ে যা যাচ্ছে, সংসার জীবন বলেন,
কাজের জায়গা বলেন, পলিটিক্যালি বলেন, প্রশাসন, পুলিশ প্রশাসন দিয়ে বলেন। ও ভাবলো কি, আচ্ছা ঠিক আছে আমি কোনো একটা ডাক্তার খবর দিই। কি হলো, ডাক্তার খবর দিয়ে ভাবতে ভাবতে ও করেছে কি, আমাকে নিয়ে সদর হাসপাতালে গেল। ভাবলো ইমার্জেন্সিতে, ইমার্জেন্সি নেত্রকোনায়, হ্যাঁ। কারণ তখন আমি তো বাড়ি পাহারা দিচ্ছি, পুলিশ আমাকে তুলে নিয়ে যাবে না। আমার কাজ হচ্ছে 2 দিন পর পর নেত্রকোনা বসে থাকি আর বাড়ি পাহারা দিই। কারণ কখন বলে বসবে যে এই একে পাওয়া গেছে, ওকে পাওয়া গেছে, এইখানে অমুক বসে তমুক বসে, অনেক কিছুই বলতে পারে। মানে আমি তো বুঝে গেছি যে যে কোনো কিছু বলতে পারে। ও সদর হাসপাতালে নিয়ে গেল, দেখেন কি অদ্ভুত, সেখান থেকে কিভাবে চাউর হলো, আত্মহত্যা করতে চেয়েছেন ন্যান্সি। মানে আমি যে আত্মহত্যা করতে চেয়েছি আপনি কিভাবে জানলেন? আপনি কি কোনো টেস্ট করেছেন, কোনো কিছু দেখেছেন? তাও কি 60টি ঘুমের ট্যাবলেট, 7 না 60, 60টি। আচ্ছা এখন যারা বলছে 60টি ঘুমের ট্যাবলেট আপনি একসাথে রেখে কখনো দেখেছেন কতগুলো হয়? গিলতে পারবেন আপনি? কেউ পারে? এটা তো সম্ভব না। হ্যাঁ, এবং এটা গেলার পরও আমি বেঁচে আছি। অদ্ভুত না, যে এটা গেলার পরও কিচ্ছু হয়নি আমার। এবং কোনো ধরনের, আমি যতটুকু জানি এরকম করলে ওয়াশ করবার হয়তো না, হ্যাঁ প্রয়োজন হয়, এটা হয়। আমার কোনো কিছুরই প্রয়োজন হলো না। কি দারুণ। এবং সেখান থেকেই এরকম সব ক্যামেরা নিয়ে রেডি, পুলিশ প্রটোকল ময়মনসিংহে রেডি, ওখান থেকে তাকে এখানে পাঠানো হোক, ময়মনসিংহে পাঠানো হোক। হ্যাঁ, সিরিয়াস অবস্থা। এত সিরিয়াস অবস্থা হলে তুমি কোনো ব্যবস্থা নিচ্ছ না কেন? একটা মানুষ মরে যাচ্ছে, তুমি এখানে ট্রিটমেন্ট দিচ্ছ না কেন? এখান থেকে তাকে ময়মনসিংহে কেন পাঠাচ্ছ? ওখান থেকে আবার ততক্ষণে মিডিয়াতে চারপাশে ছড়িয়ে এটাকে একটা সুন্দর করে সাজালো যে আত্মহত্যা করতে চাইলেন ন্যান্সি, মানে আমাকে যতভাবে মেরে ফেলা যায়। সেখান থেকে আবার দেখেন আবার পাঠিয়ে দেওয়া হলো ঢাকা। ও এর মধ্যে আবার খবর ছড়ালো, আমারই খুব কাছের যাদের আমি ভাই বন্ধু মনে করতাম, তারা এই সংবাদকর্মীরা, মানে দুটো, মানে কি বলে আপনাদের চ্যানেল, টিআরপির, হ্যাঁ একটু টিআরপির আশায় তারা আবার আমার প্রাক্তন হাজব্যান্ডকে ফোন করলেন যে কি হয়েছে। এখন আসলে তো সে জানে না কি হয়েছে, আমি তো নেত্রকোনা বাড়ি পাহারা দিচ্ছি, সে ময়মনসিংহে বসে থেকে কিভাবে বলবে কি হয়েছে। সে বলেছে না এরকম তো কোনো কিছু হয়নি। ন্যান্সির কি করছেন জানেন না স্বামী। এবং এটাকে তখন মোড় দেওয়া হলো যে সাংসারিক জীবনে আমি এত কষ্টে, দুঃখে, অত্যাচারে, নির্যাতনে একেবারে এতই শেষ হয়ে গেছে। নির্যাতন যে এখানে আওয়ামী লীগ বসে করছে, তার সরকার, সেটা আসছে না। যে আমি ওখানে ওই নির্যাতনে শেষ হয়ে যাচ্ছি, শেষ হয়ে আমি আত্মহত্যা ছাড়া আমার তো আসলে কোনো পথ ছিল না, আমি ওটাই বেছে নিয়েছি। ময়মনসিংহ থেকে আবার আমাকে ঢাকায় আনা হলো, আবার ঢাকা থেকে মানে এই হসপিটাল থেকে ওই হসপিটাল, ওই হসপিটাল থেকে ওই হসপিটাল। এবং ব্যাপারটা এমন দাঁড়ালো আসলে কেউ তো কিছু জানে না। মানে না আমার ভাই বলতে পারছে যে কি হয়েছে আপু, মানে আসলে কি কিছু করেছে কি না, আমার বড় ভাই বলতে পারছে না, আমার বাবা জানে না, আমার তখন হাজব্যান্ড যে ছিলেন উনি জানেন না। সব ধোয়া ধোয়া, এবং একটা এক এক জায়গা থেকে এক জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে। এমন কঠিন সময় আমি পার করেছি। আর পরবর্তীতে যখন আমাকে নিয়ে অনেক রং মিশিয়ে অনেক ধরনের গল্প আমি শুনলাম, তো জোবাইর আজকে আমি এটা এই প্রথমবারের মতো বলছি, তখন আমার সত্যি সত্যি মরে যেতে ইচ্ছে করছিল। মানে আমি মনে করি, আমি বিশ্বাস করি যে আমি মানসিকভাবে ভীষণ স্ট্রং একটা মানুষ। আমি নিজেকে মেয়ে বা ছেলে ওরকম আলাদা বলতে চাই না, আমি একটা খুব স্ট্রং মনের মানুষ। তো সেই স্ট্রং মানুষটা ওই সময়টাতে আমার প্রতিদিন মনে হতো যে এত অসম্মান নিয়ে বেঁচে থাকার কোনো মানে নাই। কিন্তু যেহেতু আমার আত্মহত্যা করবার মতন আমি না, তো এই জন্য অপেক্ষা করতাম যে কবে মরবো, আর ভাল লাগে না। আর তখন আমার বাসায় তখনও তো মানে ডিশের লাইন ছিল, তো সেই ডিশ লাইন কেটে দেওয়া হলো যেন কোনোভাবে আমি টিভিতে এসব দেখতে না পারি। কারণ ওটা দেখে তখন আমার প্রতিবারই, ওই যে বললাম না, তখন আমার মনে হতো মরে যাই। আর যখন আমার সত্যি সত্যি মনে হতো মরে যাই, কেউ সেটা জানতো না। আর যখন আমি মরতে চাইনি বা ভাবিও নি, সেটা গল্পে চলে আসলো যে আত্মহত্যা করতে চাইলেন ন্যান্সি। হ্যাঁ, মানে এইগুলো বিক্রি হয় সহজে। হ্যাঁ, সত্যিটা তো সত্যির চাইতে মিথ্যা বিক্রি হয় ভালো। আপু আসলে মানে আপনি অনেক
অনেক সাফার করেছেন, সেটা আমরা আপনার কথার মাধ্যমে এবং আমরা মানে বিগত সময়ে অনেক কিছু অনেক ঘটনা থেকে সেটা জানতে পেরেছি আসলে। আপু, একটা মামলা সম্ভবত হয়েছিল আপনার নামে বা মামলার ব্যাপারে সামনে এসেছিল, এই বিষয়টা একটু জানতে চাই আসলে। ঘটনাটা নারী কি ছিল? নির্যাতনের নারী মামলা। নির্যাতনের মামলা, রাইট। 2018 সালে এই গল্পটা আসলে জানতে চাই, কি হয়েছিল আসলে, একজ্যাক্ট কি ঘটেছিল আপনার সাথে? আচ্ছা, 2018 সালে যেটা হলো, আমার ছোট ভাইয়ের তার স্ত্রীর সঙ্গে বনিবনা না হয় আলাদা হয়ে গেল। ঠিক আছে, আলাদা হবার আইন না, সরি আইন তো হবে না, আলাদা হবার অধিকার সবাই রাখে, হ্যাঁ, নারী এবং পুরুষ উভয়ই রাখে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমাদের দেশে আমার বিশ্বাস এখন হয়তো বেশ কিছু যারা আইন প্রণয়নকারী বা প্রণেতা যারা আছেন তারা এই ব্যাপারটাতে একটু মনোযোগ দেবেন। 90, আমি যতটুকু সংবাদ মাধ্যমে বা ওসব জরিপের মাধ্যমে যতটুকু জানি, প্রায় 90% ভুয়া নারী নির্যাতনের কেস হয়। এবং এইটা পুরুষদের, অনেক পুরুষ আছে যে যারা ভিকটিম, সত্যিকার অর্থেই ভিকটিম, এই পুরুষের পরিবারটাও ভিকটিম হয় এই ধরনের মিথ্যা। এটার কোনো যাচাই বাছাই হয় না, তো বলে দিলেই হলো। আমিও যদি আজকে গিয়ে বলি আমি আপনার দ্বারা নির্যাতনের শিকার, ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু লাগবে না। এটা মানে হওয়া উচিত, এই ব্যাপারে আমার মনে হয় যে সংশোধন হওয়া উচিত। তো 2018 সালে আমার ভাইয়ের সাথে তার স্ত্রীর প্রাক্তন, এখন তো প্রাক্তন, তারা আলাদা হয়ে গেল এবং সেই মেয়েটা আমাদেরকে কি পরিমাণ টর্চার করেছিল 1.5 বছরে, এটা আসলে ভাষায় আমরা মিথ্যে মামলা দিয়ে হয়রানি না। করার চেষ্টা। মামলার আগের থেকে ভাইয়ের সাথে ডিভোর্সের কারণ হচ্ছে, থাকে না একটা কোণ ঠাসা করে ফেলা আমাদেরকে। বিয়েটাও আমরা এক ধরনের চাপের মধ্যেই হয়েছে এবং পরবর্তীতে আমাদেরকে যথেষ্ট কোণ ঠাসা করেছে। এবং কথায় কথায় ওর ভাই হচ্ছে একটা মানে প্রতিষ্ঠিত একটা নিউজ চ্যানেলের, এবং খালাও প্রতিষ্ঠিত নিউজ চ্যানেল এবং বর্তমান সময়ে বিতর্কিত সরকারের তাবেদারি করা, এটা সবাই জানে, ওরকম একটা চ্যানেলের স্থানীয় প্রতিনিধি। তো তখন আমরা সারাক্ষণ হুমকির মধ্যেই থাকতাম। বিএনপি করে একদম আমাদের সাথে বাড়তে আসলে এরকম করে ফেলবো, সেরকম করে ফেলবো, এই দেখে নেবো, সেই দেখে নেবো। আমার ভাইটার সাথে আমরা একটা স্বাভাবিক যোগাযোগ করতে পারতাম না, মানে ওই মেয়েটার দৌড়াতে আমরা পারতাম না, আমরা মানে ভয়ঙ্কর দিন। যাই হোক, তো এরকম 1.5 বছর কাটানোর পর আমার ভাই শেষমেশ ভাবলো যা হবার হবে, আমি আর এরকম একটা সম্পর্কে থাকতে পারছি না। এবং আমরা তখনও তাকে সত্যি কথা বুঝিয়েছিলাম যে ঠিক আছে, তোমার একটা মেয়ে আছে, তুমি দেখো যদি কোনোভাবে কম্প্রোমাইজ করে চলা যায়। ও তখন বলেছে যে আপু, যে মেয়ে, ওই মেয়েটা পর্যায়টা এমন জায়গায় গিয়েছিল যে আমার ভাই উঠতে বসতে এত হুমকি শুনতো যে একটা কিছু হলে ওই মেয়ে তার ভাইকে বলতো, তার ভাই আবার কিছু তার গুন্ডা পান্ডা নিয়ে চলে আসতো যে আমার ভাইকে পেটাবে। থাকে না স্বামী স্ত্রীর মধ্যে হয়তো কোনো একটা তর্ক হয়েছে বা কোনো একটা কথা কাটাকাটি হয়েছে, ওরা চলে এসেছে যে একদম বিএনপি করা লোক, চিনোস আমাদেরকে, একদম সোজা করে ফেলবো, মেরে ফেলবো, হ্যান করে ফেলবো, জেলের ভাত খাওয়াই ছাড়বো। এরকম হুমকি একটা মানুষ কতদিন নেবে? আপনি নেবেন? আমি নিব? তখন একটা পর্যায়ে মনে হবে ঠিক আছে, কি হবে, পরেরটা পরে দেখবো। এই হুমকি দিয়ে তো সংসার হয় না। তো তখন যেটা করলো আমার ভাইয়ের, আচ্ছা এর মধ্যে তার ডিভোর্স হলো। আপনি যে নির্যাতনের শিকার, এটা আপনি ডিভোর্সের পর জানতে পারলেন? আপনি ডিভোর্সের আগ পর্যন্ত আপনি জানতেই পারলেন না আপনি নির্যাতনের শিকার। এই যে এই আইনটাও হওয়া উচিত যে কারো ডিভোর্স হয়ে যাওয়ার পর তখন আর কোনো নারী মানে এই নারী নির্যাতনের কোনো মামলা করতে পারবে না এবং কোনো থানায় এই মামলা নিতে পারবে না। এটা হওয়া উচিত। আপনি যদি নির্যাতন শিকার হন আপনি আগেই বলেন, পরে কেন, মানে ডিভোর্স হয়ে যাওয়ার পরে কেন? ডিভোর্স হয়ে যাওয়ার বেশ কিছুদিন পর সেই মেয়েটি, কি বলবো তাকে, মেয়েটিই তো বলবো, সে গিয়ে এরকম মামলা করলো এবং মামলার মধ্যে 3 জন আসামি, একজন আমার ভাই, একজন আমি, একজন আমার বাচ্চার বাবা, আমার প্রাক্তন হাজবেন্ড। এটা কি আমার সংসারের মানে এতে কি আমার প্রভাব পড়েনি? স্বাভাবিক না? আচ্ছা, এবং আমাকে দেখানো হলো
ও বলা হলো কি যে আমরা বিয়ের শুরু থেকেই ছেলেটা একটা বেকার ছেলে, কিছুই করে না, বিয়ের শুরু থেকেই আমরা বিভিন্নভাবে নাকি অর্থের জন্য চাপ প্রয়োগ করে আসছিলাম। এবং ঘটনার দিন আমি ফোনে আমার ভাইকে শিখিয়ে দিয়েছি যে মেয়েটাকে বল 5 লক্ষ টাকা দিতে, যদি না দেয় ওকে মেরে ফেল। এবং এই 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 হিসাবে কিন্তু ওই যে অভিযোগটা লেখা হয়েছে, মানে এত বাজে স্ক্রিপ্ট। আমার মনে হচ্ছে স্ক্রিপ্টটা আর একটু ভালো করতে পারতো। এত বাজে স্ক্রিপ্টের একটা অভিযোগ নেত্রকোনা থানায় দায়ের হলো এবং ওসি বোরহানউদ্দিন সেটা নিলেন। তারপর বলা হলো আমি এটা শিখিয়ে দিয়েছি এবং সেই হিসাবে আমার ভাই 5 লক্ষ টাকা চেয়েছে। মেয়েটা খুব অসহায় হয়ে বলেছে আমি এত টাকা কোথা থেকে দিব। তখন বললো না তাহলে তোকে মেরে ফেলবো। তারপর ওকে তো মেরেই ফেলতো। তারপর তার চিৎকারে আশপাশের জনগণ এসে তাকে উদ্ধার করেছে। এই হচ্ছে স্ক্রিপ্ট। তো যে মানুষটা আমি তখন বলেছিলাম যে মানুষটা দাবি করছে যে আমার কাছে 5 লক্ষ টাকার জন্য এই ছেলেটি আক্রমণ করেছে, আমার ভাই আমার মার কাছ থেকে যতটুকু সম্পত্তি সে ওয়ারিশ সূত্রে পেয়েছে সেই সম্পদের পরিমাণ যে মেয়েটির পরিবার নির্যাতিত বলে দাবি করছে নিজেদেরকে, অর্থ দ্বারা নির্যাতিত, সেই মেয়ের পরিবারের সম্পত্তির চাইতে পরিমাণে 10 গুণ বেশি। তাহলে আপনার যদি সম্পদের পরিমাণ আমার চাইতে 10 গুণ বেশি হয়, আপনি আমার কাছে সম্পদ কি চাইতে আসবেন? আরে 5 লক্ষ টাকা কেউ দাবি করবে? মানে আমি তো সম্পত্তিটাই বললাম যে জায়গার পরিমাণ, ল্যান্ডের পরিমাণ, যদি আপনি আপনার মার কাছ থেকে যা পেয়েছেন, আমার বাবার মানে আমরা সব ভাই বোন মিলিয়ে আমাদের যা জায়গা তার চাইতে প্রায় 10 গুণ বেশি জায়গা আপনার। আপনি আমাকে কি মারতে আসবেন? আমার কাছে চাইতে আসবেন? মানুষ কার কাছে চায়? আপনি চাইবেন আপনার চাইতে আরেকটু বেশি যার আছে আপনি তার কাছে গিয়ে মানে লুট করতে চাইবেন। আপনি কি একটা খালি ঘরে লুট করতে আসবেন? মানে ধরেন যে লুটপাট ডাকাতি একটা মানুষ জানে এই ঘরে কিচ্ছু নেই, জেনে শুনে ও ডাকাতি করতে আসলো। আচ্ছা, এটা তো আসলে বোকামি ছাড়া কিছু না। এখন ওই যে প্লট, আমরা প্লটের মধ্যে পড়েছি। তারপর যেটা হলো নেত্রকোনার মহিলা আওয়ামী লীগের কি সদস্য এরকম কয়েকজন কে দিয়ে দাঁড় করিয়ে বলল, ও এর মধ্যে আমার ভাই আটক হয়েছে। ভাই তো আটক করা শেষ। আচ্ছা, আর এর মধ্যে আমি তো স্বাভাবিক হাইকোর্ট থেকে জামিন নিয়েই তো ওখানে যাব। আমি তো নিশ্চয়ই থানায় গিয়ে দাঁড়িয়ে বলবো না প্লিজ আমাকে অ্যারেস্ট করুন, তো বাংলা সিনেমা না, আমাকে ধরে নিয়ে যান। আমি হাইকোর্টের জামিনের জন্য আবেদন করেছি। এর মধ্যে দেখি চারপাশে ন্যান্সিকে খুঁজছে পুলিশ। কেন খুঁজছে? কেন? আমি তো হারিয়ে যাইনি, পালিয়ে যাইনি, ফোন বন্ধ রাখিনি, আমি তো আমার ঠিকানাতেই আছি। আমি যদি এত বড় ক্রিমিনাল হই বাড়ি থেকে এসে ধরে নিয়ে যাও না। তো আমাকে খুঁজছে পুলিশ। নেত্রকোনা নাকি উত্তাল, ন্যান্সির মতো স্বৈরাচারী এরা আর কত মেয়েদেরকে শোষণ করবে। ঠিক আছে, অচিরেই তাকে আইনের ইয়েতে আনা হোক। কয়েকজন মানুষ দাঁড় করিয়ে ওর ভাই এবং খালা একটা ওই যে পোস্টার বানিয়ে, এবং ও মেয়েটাও আমার ভাতিজিটাকে কোলে নিয়ে ওই স্পেসিফিক চ্যানেলগুলোতে কেঁদে কেঁদে বলছে আমাকে এরকম মেরে ফেলতে চেয়েছে। এবং নেত্রকোনার ওসি বোরহানউদ্দিন আমার নামে আরও একটি মামলা নিলেন। থানায় যেখানে আমরা মামলা করতে গেলে মামলা নিতে চায় না, সেখানে একজন বলছে আর পটাপট মামলা আমার নামে হয়ে যাচ্ছে। কি মামলা? আমি নাকি এখন তাদেরকে, আমি অনেক প্রভাবশালী, আমার অনেক মানে জোর আছে, তারা এখন প্রাণনাশের ভয়ে আছেন, আমি নাকি অবিরত হুমকি দিয়ে যাচ্ছি। আমি এখান থেকে জামিন নেওয়ার মানে যে কোর্ট প্রাঙ্গণে আমি দৌড়াইনি কখনো, আমি চিনি না, আমি সেখানে ব্যস্ত, আমি নাকি এখনও প্রাণনাশের হুমকি দিচ্ছি এবং তারা পুলিশি প্রোটেকশন চাচ্ছেন, যে কোনো সময় আমি মেরে ফেলবো। এবং ওসি বোরহানউদ্দিন টিভিতে এসে ইন্টারভিউ দিচ্ছেন। তারপর আমি জামিনটা নিয়ে নেত্রকোনায় গেলাম, হাজির হলাম, থানায় গেলাম। থানার ওসির সাথে আমার দেখা হলো না। উনি আমার ভাইকে বিভিন্ন গালিগালাজ করেছেন এবং আমাকে নিয়ে বিএনপি নিয়ে অনেক ধরনের অশ্লীল কথাবার্তা উনি বলেছেন। আচ্ছা, এবং আমি যদি ভুল না করে থাকি তখন এসপি হিসেবে দায়িত্বে ছিলেন জয়দেব চৌধুরী।
আমি সরাসরি ওনার কাছে গেলাম এবং আমার কাছে যে জামিনের যে কাগজটা, এটা আমি হয়তো মানে নিয়ম অনুযায়ী কুরিয়ার করলেই হতো, কিন্তু আমি যেহেতু বারবার শুনছি আমাকে খুঁজছে, আমার মনে হলো আচ্ছা ঠিক আছে আমি সরাসরি যাই না। ওনার অফিসে গেলাম, অফিসে যাবার পর উনি কী করলেন জানেন, এরকম ছোট্ট টেপ রেকর্ড থাকে না, এরকম ওই যে ক্যাসেট দেওয়া যায় ওরকম একটা রেকর্ডার বের করে আমার সামনে রেখে বললেন, শোনেন তো কণ্ঠটা চিনতে পারেন কি না? আচ্ছা কী কথা? সেখানে এরকম কিছু কথা যে আমি মানে শেখ হাসিনার সরকার সময়কালীন যে ধরনের মানে অত্যাচার বা স্বৈরাচার বা যা হয়েছে এসব নিয়ে একটা আমার বাবার সাথে একটা আলোচনা, আমাদের আলোচনা বা সমালোচনা যাই বলেন। এই রেকর্ডটা আবার ওই মেয়েটা কখন আমাদের ঘরের মধ্যে আমাদের নিজস্ব আলাপের মাঝখানে রেকর্ড করেছে আমি জানি না। আচ্ছা সেই রেকর্ডটা কেন এসপির হাতে? আমার ঘরের আলোচনাটা কেন এসপির হাতে? আচ্ছা প্রথম কথা। দ্বিতীয় কথা, উনি আমাকে দিয়ে বললেন শোনেন তো চিনতে পারেন কিনা কণ্ঠটা? আমি বললাম যে কণ্ঠটা চিনতে পারেন এটা নিয়ে আলাপ পরে হবে, আপনি বলেন। বলে আপনি সরকার বিরোধী কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন। আমি বললাম আমার নামে কি এই নামে কোনো মামলা হয়েছে এই ব্যাপারে? না। আমি বললাম আমি যতদূর জানি আমার নামে বর্তমানে একটা মামলা চলছে, নারী নির্যাতনের মামলা। কাজেই আমি সরকারকে নিয়ে কী সমালোচনা করেছি বা করিনি এটার কোনো সাফাই আমি আপনাকে দিব না। আমি শুনেছি আপনারা ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন, আমাকে খুঁজছেন, এই যে আমি হাজির হয়েছে, আমাকে খোঁজার কিছু নাই, আমি অ্যাভেলেবেল আছি, এখানেই আছি। জামিনের এই যে কপিটা এই যে আপনাকে দিয়ে গেলাম। আর যদি কখনো আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী বা রাষ্ট্রবিরোধী বা সরকার বিরোধী কোনো মামলা হয়, আপনি তখনও আমাকে জিজ্ঞেস করলে আমি আপনাকে উত্তর দিব না, আমি কোর্টে উত্তর দিব বলে আমি চলে আসছি। তখন উনি আবার একটু হুমকি দামকি দিলেন। হ্যাঁ ওনার মতো করে উনি একটু যে আমরা যারা বিএনপির সরকারি যে কোনো সময় কিন্তু আমাদের ধরপাকড় হয়ে যাবে। এটা কি একজন ওই দায়িত্বে বসে থাকা নাগরিককে সেবা দেওয়ার জায়গায় বসে থেকে একটা মানুষ বলতে পারে? উনি কি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত কাউকে আলাদা করে কিছু বলতে পারে? জনগণের সেবক, উনি কি বলতে পারেন? কিন্তু সিস্টেমটাই এমন হয়ে গেছে যে সব বলছে। আমাকে যখন কোর্টে তোলা হলো, তো কোর্টের বাইরে এত অসম্মানের দিন। কোর্টের ভেতরে তো আপনার আমার জানা মতে যে আপনি ভিডিও করতে পারবেন না, কিন্তু যারা আছে ভেতরে সবার হাতে হাতে ফোন এবং ভিডিও হচ্ছে। আর এরকম অনেকগুলো ক্যামেরা কোর্টের। আমি কাঁদিনি জানেন, আমি বলি না আমি স্ট্রং, আমি কাঁদিনি। কোর্টের জানালাগুলো ছিল সব গ্লাসের জানালা, সবগুলো খোলা এবং বাইরে আমার মনে হয় সবগুলো চ্যানেলের ক্যামেরা দাঁড়ানো। আর আমাকে যখন ডাকা হলো তখন বলা হচ্ছে আসামি নাজমুন মুনিরা ন্যান্সি হাজির। তো আমি রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, সন্ত্রাসী, এখন আমি আসামি। এবং যখন আমাকে সিনেমাতে দেখতাম, তো সিনেমার গান গাই, সিনেমাতে দেখেছি কাঠগড়ায় দাঁড় করানো হয়। আমি যখন উঠি কাঠগড়ায় ওঠার সময় আমাকে বললো জুতাটা খুলে উঠেন। জুতাটা খুলে আমি খালি পায়ে আমি কিভাবে গিয়েছি না, অদ্ভুত। তো ওখানে দাঁড়ানোর পর আমি দেখলাম যে আমার মনে হচ্ছে আমার চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে সব ঝাপসা। কিন্তু আমি নিজেকে বারবার বলছিলাম যে আমি কাঁদবো না, যাই হয়ে যাক আমি কাঁদবো না। তারপর যেটা, ওদের পক্ষের অনেকগুলো আইনজীবী এবং আওয়ামী খেতাবপ্রাপ্ত যারা আইনজীবীরা আছেন সবাই দাঁড়িয়ে গেছেন যে আমাকে তো জেল খাটাতেই হবে। মানে দেশের সবচেয়ে বড় ক্রিমিনালটা
আমাকে না ধরলে তো হচ্ছেই না, দেশ থেকে তো পুঁতে ফেলতে হবে, এরকম একটা মানে ওদের ভাবটা এমন যে ওখানে আমাকে পুঁতে ফেলবে, মেরে ফেলবে। তখন আমি ওদের পক্ষ থেকে নেত্রকোনার লোকাল ভাষায় বলছে, ও আমার পক্ষের আইনজীবী বলছে যে ওনার মতো একজন জাতীয় পর্যায়ের পুরস্কারপ্রাপ্ত একজন শিল্পীকে এরকম একটা বানোয়াট মিথ্যা মামলায়, তাও পরোক্ষ আসামি দেখিয়ে, এটা উনি ওনার মতো করে বলছেন। এবং আমি আপনাকে যেটা বললাম যে এই ছেলেটার যদি এই পরিমাণ সম্পদ থাকে তাহলে ও কেন যাবে, আমি আমার পক্ষের এই পয়েন্টটাও বলেছি। তখন ওই পক্ষ থেকে বলা হচ্ছে, স্যার এত জাতীয় জাতীয় করে পার পাউন্ড যেত না, এটা বলেছে, এইসব জাতীয় জাতীয় করে আর ইয়া দেওয়া যেত না স্যার, দেখুন এই বেডি অতদিন ধরে আমরার প্রধানমন্ত্রী লয়ে কি কি কথা কইছে, দেখুন পেপার কাটিং জমা দেওয়া হচ্ছে। আর এটা একটু যোগ ভাই, আপনি আমার এখানে একটা কোর্ট বসেছে নারী নির্যাতনের, আপনি আমি মানে বিগত সময়ে সরকার প্রধানকে কি বলেছি, আপনি ওই পেপার কাটিং দিচ্ছেন, নির্লজ্জতার তো একটা সীমা থাকা উচিত। এবং এরা আইনজীবী হয় কি করে আপনি আমাকে বলেন তো, ওই পেপার কাটিং যাচ্ছে। স্যার আমরার কাছে বহুত রেকর্ড আছে, উনি আমরার ইয়ার লইয়া কি কি কইসই, এই আমি কি এটার জন্য আসছি এখানে, এটার জন্য দাঁড়ালাম? আচ্ছা, তারপর আমার আইনজীবী বলছেন যে পরোক্ষভাবে কিভাবে হয়, উনি তো এখানে থাকেনই না, উনি কেনই বা, এবং উনি যে মানের শিল্পী, উনি 5 লক্ষ টাকা তো উনি ওনার ভাইকে দিতে পারেন, উনি আরেকজনকে কেন বলবেন যে ওখান থেকে টাকা না পেলে মেরে ফেলো, এটা তো কোনোভাবেই মানে হয় না। আমি শিখিয়ে দিয়েছি, মানে মূল ফোকাস হচ্ছে আমাকে আটকাতে হবে, যে উনি কেন এটা শিখিয়ে দিবেন, ওনার জায়গা থেকে উনি গান করলে কত টাকা, মানে গান করলে আসলে এক শিল্পীর আয় কি হয়, ওনার তো এটা বড়বারের কথা না, উনি তো ওনার ভাইকে দিতে পারেন। আচ্ছা, তখন ওদের পক্ষের আইনজীবী বলছে একজন, তার নাম বললাম না, শোনেন স্যার পরোক্ষ আবার হয় না কেমনে, ডাহা বই থাক আর যে নই বই থাক, হ্যান নেতা তারেক রহমান বিদেশ বই থেকে, লন্ডন বই থেকে দেশের মধ্যে জ্বালাও ফুরাও করে আমরা দেশটারে শেষ করে দিতেছে, সেইটা যদি করতারে তাহলে এই বেডি ডাকাত বই থেকে কেড়ে আরেকজনের খুন করতারতো না স্যার, এটা আমারে কইন। তারপর যেটা হয়েছে, ওই সেই মামলা থেকে আমাকে এবং নাইলার আব্বাকে অব্যাহতি দিয়ে দেওয়া হলো, কারণ কোনো গ্রাউন্ডে কোনো কিছুতেই আসলে আমাদেরকে পাওয়া যাচ্ছে না। এবং আমি কোনো ধরনেরই কোথাও চেষ্টা থাকে না যে চেষ্টা তদবির করিও নি, এবং করবার আসলে সুযোগও ছিল না, কোথায় করবো। আমি তো আগেই মানে বিএনপির সমর্থনকারী হিসাবে আমি তো আগেই আসামি, মানে আমি আসামি হলেও আসামি, না হলেও আসামি, আমি তো মানে প্রমাণিত সন্ত্রাসী, দেশের শত্রু। তো তারপর যখন আমাদের ওখান থেকে অব্যাহতি দেওয়া হলো, আমার ভাইটা 2 মাস জেল খাটলো, জানেন, 2 মাস। এবং সে ন্যান্সির ভাই বলেই জেলটা খেটেছে, সে যদি ন্যান্সির ভাই না হতো তো 2 মাস ছেলেটা জেল খাটতো না। এবং ওই ছেলেটার মানসিক অবস্থা আপনি ভাবতে পারেন। এবং ও আমার কাছে, আমাকে যারা ফলো করে তারা জানে যে রোদেলা মানে আমার বড় মেয়ে আর আমার ছোট ভাই মানে একই সাথে পিঠাপিঠি এরকম বড় হয়েছে, এরকম আমার কাছে আমার সন্তানের মতোই। আমার কোথায় আঘাত করেছে, কোথায় কোথায় আঘাত করেছে আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমার কোথায় কোথায় আঘাত করেনি, কোথায় আঘাত করেনি, আমাকে শেষ করে দিচ্ছে। তো যখন মামলা থেকে আমাদের নাম খারিজ হয়ে গেল, সেটা কিন্তু আর কোথাও আসলো না, শুধুমাত্র একটি চ্যানেল বাংলা ভিশনে আসলো। এছাড়া আর কোনো কেউ, আর বিশেষ করে যে 2টো চ্যানেল আমার নামে প্রচার করেছে তারা তো এই ব্যাপারে কোনো কথাই বলেনি, যেন এমন কিছু তারা জানি না। সেই চ্যানেলের একটি চ্যানেলের নিউজ চ্যানেলের সম্পাদকের সাথে পরবর্তীতে আমার সাক্ষাৎ হয়েছে, এবং আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কোনো নীতি নৈতিকতা কিচ্ছু নাই, আপনারা যে এরকম একটা জিনিস, আপনাদের একজন প্রতিনিধি বলেছে, আমাদের একজন প্রতিনিধি বলেছে, আমরা তো আপনাদের একজন প্রতিনিধি বলল আপনি ওটা প্রচারে লেগে গেলেন, আপনার কি একটা নিউজ চ্যানেল আপনার দায়িত্বের মধ্যে পড়ে না এটা একটু
তদন্ত করা বা একটু খোঁজ খবর নেওয়া আসল ঘটনাটা কি সেটা আপনি জানবার চেষ্টা করবেন না? মানে নাকি মানে আমরা বিএনপি সমর্থন করি, মানে কোনো একটা রাজনৈতিক দল আমরা ওই একটা নির্দিষ্ট দলের বাইরে কাউকে আমরা কেউ সমর্থন করতে পারবো না, করলে আপনারা এরকম করবেন। তখন উনি বললো, না ন্যান্সি আসলে এটা একটা ভুল হয়ে গেছে। তো ওনার ভুলে তো আসলে আমার জীবনের যা ঘটন সেটা তো আর কিছু পুরনো হলো না। এমনকি একটা মানে একটা সুন্দর একটা সরিও কিন্তু আমি পেলাম না, একটা দায়সারা গোছের একটা জবাব। সেক্ষেত্রে আসলে চ্যানেল যেহেতু একটা নিউজ মানে করেছে, সেই ক্ষেত্রে একটা নিউজ করে তো সরি বলতে পারতো। সেটা করেও তো করতে পারতো, না করেনি। আমি একটু জানতে চাই আসলে যে এখন যে নতুন বাংলাদেশ মানে এখন গড়ার চেষ্টা করছে, এখন নতুন একটি সরকার গঠন হয়েছে এবং ছাত্ররাও হচ্ছে মানে মাঠে থেকে কাজ করছে, একজন নাগরিক হিসেবে, একজন সিঙ্গার হিসেবে, দেশে একজন স্বনামধন্য সিঙ্গার হিসেবে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? এই যে আপনাকে সব বলতে পারছি, প্রথমে তো এরকম বাংলাদেশই চাই, বাক স্বাধীনতা এবং অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় বলার মানে এই সুযোগটা তো থাকতে হবে। আপনি সবার কণ্ঠ রোধ করে দিতে পারেন না, আপনার মতের সাথে না মিললে আপনি আমাকে মেরে ফেলতে পারেন না, আপনার কোনো অধিকার নেই আমাকে মেরে ফেলার। আরেকটা ব্যাড প্র্যাকটিস বিগত স্বৈরাচারী সরকার করে গেছে, সেটা হচ্ছে তারা যখনই কাউকে টার্গেট করতো সেই মানুষটাকে একক না, তার সাথে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন চারপাশে যত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে সবাইকে আক্রমণ করত। তো এই আক্রমণ রেষারেষির থেকে মুক্ত একটা বাংলাদেশ চাই। আপনি জানেন আমার বাবা, তার পেনশন আটকে দেওয়া হলো, কারণ সে আমার বাবা। তখন আমার বাবাকে কি করতে হলো, আমার বাবাকে একটা অ্যাপ্লিকেশন করতে হলো, অ্যাপ্লিকেশনের মধ্যে ওনাকে লিখতে হলো যে আমার বাবার নানার বাড়ি গোপালগঞ্জ, ওনাকে এটা উল্লেখ করতে হলো যে আমার আসলে ছেলেবেলা কেটেছে গোপালগঞ্জে, এরকম করে লিখতে হয়েছে। আমরা আসলেই ওই চেতনার। এখন আপনি বলবেন এই কম্প্রোমাইজ আঙ্কেল কেন করছে? ভাই সারা জীবন সরকারি চাকরি করে শেষ সময় সম্বলটুকু পাবে না, কি করবে? এটা লেখাতে যদি একটা পেনশন হয়ে যায় সেই দেশ আসলে মানে কে অ্যাকসেপ্ট করবে? এটাকে তো আমার বাবা এটা লিখেছে এবং সেখানে লিখেছে উনি আবার উনি গোপালগঞ্জে স্কুলেও, বঙ্গবন্ধু স্কুলে উনি পড়াশোনা করেছেন, ওরকম একটা আরও কিছু কাগজপত্রের সাথে অ্যাড করেছেন। তারপর বলেছেন যে আমার মেয়ে বিয়ে হয়ে যাবার পরে এখন সে সাবালিকা, তার স্বাধীন মত সে তার মতো দিয়েছে, কিন্তু আমার এই কন্যার সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। আমি সবসময় এই সরকারের অনুগতই ছিলাম, এই সরকারের অনুগতই থাকবে, এই ধরনের একটা করে অ্যাপ্লিকেশন করে আমার বাবাকে ওনার সিনিয়ররা বুদ্ধি দিয়েছেন যে আপনি এটা করেন তাহলে হয়তো নাইম সাহেব আপনি পেনশনটা পাবেন, আপনি একটা সৎ মানুষ। এবং আমার বাবা একজন শতভাগ সৎ মানুষ, তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তার ডিপার্টমেন্টের ওনার প্রত্যেকটা কলিগ সেটাই বলে। এবং উনি খুবই সাদামাটা জীবনযাপন করেছেন, সাদামাটা জীবনযাপন করা একটা লোক। তাকে একটা বাবাকে যখন এটা লিখতে হয়েছে, তার সারা জীবন কষ্টের চাকরির পরে তার অর্থ থেকেই জমানো পেনশনের টাকাটা নেবার জন্য নিজের সন্তানকে লিখতে হয়েছে যে আমার সাথে তার সাথে কোনো সম্পর্ক নাই। এবং সন্তানের তালিকার নামের মধ্যে তখন আর নাজমুল মুনিরা ন্যান্সি নামটা আমার আব্বা রাখেন নাই। ওই বাবার কষ্টটা আপনি ভাবতে পারেন এবং ওই সন্তানটার কষ্টটা আপনি ভাবতে পারেন? 2020 সালে আমি দেখলাম যে আমাকে এতভাবেই কোণঠাসা করা হচ্ছে যে আমাকে এখন এটাও বলা হবে যে আমার বাসায় বাইজির আসর বসে। বুঝতে পারছেন কিছু? তো আমি তখন কি করব যে আমার বাড়িঘর তো লুট তো হচ্ছেই, ভাঙচুর তো হচ্ছেই। তখন আমি নিরুপায় হয়ে আমি দেখলাম যে না, এই বাড়ি আমার নামে যদি থাকে, এবং আমাকে দিয়ে এটা মানে নিউজটা তো চটকদার ন্যান্সির বাড়িতে পাওয়া গেল, কোনো একজন একটা দাঁড়িয়ে থেকে এরকমও করেছে, আমার বাড়ির সামনে এরকম লোক দাঁড় করিয়ে এরকম ইন্টারভিউ নেওয়া হয়েছে। তখন আপনি যদি বলেন, তখন আমি ভয় পেয়েছি। কোন ভয় না, মান সম্মান আর কত হারাবো? স্বাভাবিক, মান সম্মান তো হারাচ্ছি, কবে থেকে হারাচ্ছি। মানে আমি ভীত না, কিন্তু সম্মানের ভয়টা না আমাদের তো মানে সবারই, আমি বিশ্বাস করি আছে, সবারই আছে।
তখন আমি দেখলাম যে আর হচ্ছে না, তখন আমি নিরুপায় হয়ে আমার দুটো বাড়ি আমি আমার ছোট ভাইয়ের নামে ট্রান্সফার করে দিলাম, মানে হেবা করে দিয়ে দিলাম, যে এখন যদি ওর নামে থাকে তাহলে আর মানে আমার বাড়িতেই পাওয়া গেছে, বাড়িতেই হয়েছে, আমার বাড়িতেই সব কুকর্ম হয়, এগুলো তো আর বলা যাচ্ছে না। বললে আমি বলবো সরি ভাই, এটা তো আমার বাড়ি না, এটা তো আমার ভাইয়ের বাড়ি। ভাইয়ের বাড়ি বললে ওখানে তো অতটা শিরোনাম তো এত হবে না, জোরালো হবে না, চটকদার হবে না। আমাকে সেটা করে আমি আবার সোশ্যাল মিডিয়াতে এসে জানান দিয়েছি যাতে সবাই ব্যাপারটা জানে যে আর ন্যান্সির আর বাড়ি ঘর নেই। এখন তো নতুন সরকার গঠন হয়েছে এবং আমরা জানি যে কিছুদিনের মধ্যে হয়তো বা একটা গণতান্ত্রিক নির্বাচন সংগঠিত হবে আমাদের দেশে। সেক্ষেত্রে আসলে আপনার কি আসলে মানে কোনো ধরনের রাজনীতির সাথে ইনভলভ হওয়া কিংবা প্রতিনিধিত্ব করার কোনো ইচ্ছা আছে? আচ্ছা, আপনি যেটা বলছেন গণতান্ত্রিক একটা নির্বাচনের কথা বলছেন, সেটা আমরা প্রত্যেকেই চাই একটা গণতান্ত্রিক নির্বাচন দেশের মধ্যে হবে, একটা হতেই হবে, এটার তো আসলে কোনো বিকল্প নেই। কিন্তু সেটার জন্য খুব তাড়াহুড়োরও কোনো কারণ আমি দেখছি না, যেহেতু দেশ এরকম একটা ভয়ঙ্কর স্বৈরাচারীর হাত থেকে, মানে স্বৈরাচারী এবং তার গ্যাং দল বদল, মানে দল সহ যেহেতু মুক্ত হয়েছে এবং মানে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ওই বিষ কিন্তু আছে, এখনো রয়ে গেছে। এই সকল কিছু অপসারণ করে দেশটাকে একটা স্থিতিশীল, এবং দেশের ভান্ডার তো নাই কিছু, একদম চোরের দল তো চোর না, তো এরা তো ডাকাত তো মনে হয় লজ্জা পাবে এদের কাছে, সব তো খালি। তো এইটাকে একটা স্থিতিশীল অবস্থায় আনতে যতটুকু সময় আসলে দরকার, এটা আমি মনে করি এটা আমরা হুজুগে খুব তাড়াহুড়া না করে বা কোনো ধরনের চাপ প্রয়োগ না করে অন্তর্বর্তীকালীন যে সরকার এখন গঠন হয়েছে তাদেরকে অতটুকু সময় একটা স্থিতিশীল জায়গায় আনার জন্য দেওয়া উচিত। আর যারা ইদানিং বলছেন যে এমন দেশ কি চেয়েছিলাম, কেমন দেশ চেয়েছিলেন? আমার খুব জানতে ইচ্ছা করে। স্বাধীনতা চেয়েছিলাম, কিন্তু এমন দেশ কি চেয়েছিলাম? কেমন দেশ চান ভাই আপনি? যাই হোক, আর নির্বাচনের কথা যেটা আপনি বলছেন, আমি আমার পেজে, আমাকে না কথা বললেই মানুষ একটু ঠেস দিয়ে বলতে ভালোবাসে, আপনি ঠেস দিয়ে বলছেন না, আমি ধরে নিচ্ছি যে আমরা খুব এমপি মন্ত্রী হওয়ার জন্য খুব লালায়িত। আসলে আমাদের পূর্বের কিছু মানুষ এরকম নির্লজ্জর মতো করে গেছে, তো একটা কিছু হলেই ওই নমিনেশন ফর্ম কেনার জন্য দৌড়ে চলে যায়, যোগ্যতা থাকুক আর না থাকুক, জ্ঞান প্রজ্ঞা রাজনীতির কোনো কিছু বুঝুক আর না বুঝুক, ওই যে আমি এমপি হব, আমি মন্ত্রী হব। এত এমপি মন্ত্রী হবার শখ কেন? ওখানে কি মানে একজন এমপির বেতন কত? তুমি গান করে কি হচ্ছে না, অভিনয় করে কি হচ্ছে না, কি সম্মানটা পাচ্ছ না, যে ওখানে গিয়ে সেই সম্মানটার জন্য এরকম জীব এত লক করে কেন? এদের এই প্রত্যেককেই আসলে ধরা উচিত, এদের অর্থ সম্পদের নেওয়া উচিত। আমার ভাই এরকম জীব লক করে না। আপনি যদি আমাকে বলেন আপনি কি খুব নিজেকে সৎ দাবি করছেন, হ্যাঁ করছি। আমি ওরকম কোনো স্বপ্ন দেখছি না, এবং রাজনীতির পথে যাবার জন্য যতটুকু যে প্রজ্ঞা জ্ঞান দরকার, আমি আপনার সাথে এখন যে কথাগুলো বলতে পারছি, আমি মনে করি না একটা রাজনীতির টকশোতে গিয়ে কথা বলবার মতো যোগ্যতা আমার এখনো হয়নি। আমি এরকম কোনো কিছু ভাবছি না। আপনার মানে স্ট্যান্ড একদম স্পেসিফিক যে হ্যাঁ, আমি এরকম কোনো কিছুই ভাবছি না। হ্যাঁ, এখন আপনি যদি বলেন আপনার কোনো রাজনৈতিক মতাদর্শ নাই, প্রত্যেকের আছে। যেসব মানুষ বলে ভাই আমি নিউট্রাল, এটাও মিথ্যে কথা। মনে একটা সাপোর্ট থাকে সব। হ্যাঁ, তো আপনি না থাকলে আপনি ভোটটা দিচ্ছেন কি করে ভাই? এটা না, মানুষের নিজেকে খুব সাদা দেখানোর জন্য বলে না, সাদাকে সাদা কালোকে কালো বলে না, কি জানি মাঝে কিছু একটা বলে, কি বলতে চায় এরা নিজেরাও জানে না। তো সেটা তো আমার আছে, সেটা তো থাকবেই, সেটা নিয়ে কোনো কথা নাই, সেটা থাকবেই। কিন্তু ইলেকশন করবার মতো কোনো রকম চিন্তাভাবনা আমার যেমন নাই। আমি চাইবো রাজনৈতিক দল হিসাবে, স্বাভাবিক আমি তো আমার যে দল ভালো লাগে আমি চাইবো সেই দল ক্ষমতায় আসুক, কিন্তু আমার চাওয়া না চাওয়াতে তো কিছু হয় না। এটা জনগণই সিদ্ধান্ত নেবে কারা সরকার গঠন করবেন ভবিষ্যতে। তবে যারাই গঠন করেন আমার তাদের কাছে একটাই প্রত্যাশা থাকবে যে এরকম ভয়ঙ্কর আয়নাঘর, ভাতের হোটেল, তারপর এই যে মানুষকে একটা কিছু হলে সন্ত্রাসী, দেশদ্রোহী, জামাত শিবির ট্যাগ দিয়ে দেওয়া, এবং খুব সহজ আপনাদের মানে যে বিগত স্বৈরাচারীদের প্র্যাকটিস ছিল যে চরিত্র নিয়ে কথা বলা। আপনি দেখবেন এদের অ্যাটাক করার হচ্ছে কোনো কিছু হলেই ওই চরিত্র নিয়ে, ও কোথায় প্রেম ছিল, কার সাথে বিয়ে ছিল, কার সাথে, মানে এগুলো করে একটা চিত্র, একটা
এই বাজে প্র্যাকটিস থেকে বের হয়ে আসেন। আপনাদের এখানে যারা নেত্রী হিসেবে বিগত সময়ে দায়িত্ব পালন করেছে তাদেরও বিয়ে, ঘর, সংসার, বাচ্চা কাচ্চা আমরা যে কিছু জানি না তা তো না, আমরা সমস্ত কিছু জানি, কিন্তু এগুলো বলতে আমাদের রুচিতে বাধে। তো যারাই আসবে আমি চাইবো যে তারা যোগ্য মানুষকে একটু নির্বাচন করবেন প্রতিনিধি হিসেবে, এবং কোনো তারকা দেখলেই তাকে ওই যে নমিনেশন দিয়ে দেয়, এটা করবেন না। যাচাই বাছাই করে দেওয়া। হ্যাঁ, মানে তারকার জায়গায় আছে, থাকুক না। হ্যাঁ, সেই তারকা যে কখনোই রাজনীতির মাঠে আসতে পারবেন আমি সেটা বলছি না, কিন্তু সেই রাজনীতির মাঠটুকু আসতে মানে পৌঁছাতে যে পথটুকু পাড়ি দিতে হয় সেই পথটুকু তাকে পাড়ি দিতে দেন। পাড়ি দেবার পর তাকে জনগণের প্রতিনিধি নির্বাচন করেন, এবং সে জনগণের যে প্রতিনিধি, জনগণ তাকে চায় কিনা সেটাও একটু বোঝেন না, জনগণকে ভাবতে দেন। এইটা যদি একটু মাথায় রাখে সবাই, আমার মনে হয় এটা ভালো। এবং যদিও আমি অনেক ধরনের শোষণ, মানে নিপীড়ন এগুলোর শিকার, তারপরও আমি চাইবো যে মানুষগুলো আমার কলিগ হিসাবে যারা মানুষের মৃত্যুতে কাঁদেনি কিন্তু স্থাপনা নিয়ে খুব আহাজারি মাতম করেছে, তাদের বোধোদয় হবে, এবং আমাদের উপর যে ধরনের অন্যায় অত্যাচার হয়েছে আমাদের কারো দ্বারা যেন তাদের উপর এরকম অত্যাচার না হয়। আপু, আপনি যেহেতু মানে আপনার কনসার্ট বাতিল হচ্ছিল, সিনেমায় গান গাওয়ানো হচ্ছিল না, সেটা ক্যান্সেল করা হচ্ছিল, জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমরা জানি যে এটাতে অনেক ধরনের অনিয়ম হয়েছে, বিগত সময়ে আমরা অনেক পত্রপত্রিকায় খবর এসছে, এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন? না, শুধু পত্রপত্রিকায় খবর কেন, আপনার নিজের কাছে কি মনে হয়েছে? অদ্ভুত না, একই ক্যাটাগরিতে মানে সবাইকে খুশি রাখতে হবে, 2-3 করে নিয়ে যাচ্ছে, যারা কোনো গান করছে না তারাও পাচ্ছে, মানে কিসের জন্য পাচ্ছে, কোন গানের জন্য পাচ্ছে, কোন অভিনয়ের জন্য পাচ্ছে, অদ্ভুত একটা প্রশ্নবিদ্ধ একটা লম্বা সময়ের আমরা দেখলাম। আর আরেকটা জিনিস আমাকে তো এই জায়গাটা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, আমাকে দেখি বলে যে হ্যাঁ আওয়ামী লীগের সরকার এসে তুমি তো আওয়ামী লীগের সরকারের সময়ই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো, এসেই তো ওরাই তো তোমাকে দিয়েছে। আমি অবাক হই, ওরা আমাকে দিয়েছে মানে? আমাকে আমার দেশ, আমার রাষ্ট্র আমার কাজের স্বীকৃতি দিচ্ছে। এখানে মানে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এরকম কেউ তো আমাকে দিচ্ছে না। তাহলে তুমি যদি আমাকে আমার কাজের স্বীকৃতি, তাহলে কি তুমি আমাকে তোমার লোক ভেবে দিয়েছিলে? কারণ 2011 সালে যখন আমি পেয়েছি তখনও তো আমি কোন দল সমর্থন করে ওটা তো সামনে আসেনি। তার মানে তুমি ভেবেছিলে আমি তোমার লোক, তাই দিয়েছিলে? তাহলে ওরকম অ্যাওয়ার্ড তুমি বাতিল করো। আমি যদি যোগ্য না হই দিও না, কিন্তু এরকম প্রশ্নবিদ্ধ অ্যাওয়ার্ড দেওয়ার নামে ফাজলামো করো না। বাংলাদেশে এই যে এই অ্যাওয়ার্ড ফাজলামোটা একটা ফাজলামো। আপনাকে এই শুধুমাত্র এই মানে আপনি এই কারণেই তো মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা, এবং শুধু আমি না, মানে আমার মতো যারাই মানে বিএনপির সমর্থন করেছেন এদের প্রত্যেকের সাথেই এমনটা হয়েছে। এবং এগুলো কিন্তু কোনো মানে লুকিয়ে হয়নি, এগুলো কিন্তু প্রকাশ্যে। মানে আমি বললাম না, এরা ডাকাতের চাইতেও ভয়ঙ্কর। ডাকাতও লজ্জা পাবে, ডাকাতও এত নির্লজ্জ হয় না। আপু, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ যে আমি কতদিন পর এরকম ধরেন হাত পা নাড়িয়ে একদম মানে যা বলতে চেয়েছি বলতে পেরেছি। আমার খুব ভালো লাগছে, খুব। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকে আমরা আড্ডা দিলাম, গল্প করলাম আমাদের প্রিয় সঙ্গীত শিল্পীর সঙ্গে। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই দেশকে সুন্দর করে নতুন করে গড়ে তোলার জন্য দেশকে ভালোবাসুন, দেশের সঙ্গে থাকুন, দেশের মানুষের পাশে থাকুন।